ভাবুন তো একবার, কেমন হয় যদি আপনি কোনো পানির সন্ধান পান যেটা খেলে আপনি একেবারে অমর হয়ে যেতে পারেন, মানে কোনোদিনও মরবেন না, চিরকাল বেঁচে থাকবেন। কি খাবেন নাকি সেই পানি? তো আর স্পয়লার না দিয়ে চলুন মূল গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতেই আমরা দেখি লোক নামের একটা লোক বাইকে করে কোথাও যাচ্ছিল। আসলে সে একজন আর্কিওলজিস্ট, মানে যারা পুরনো দিনের জিনিসপত্র নিয়ে গবেষণা করে। আর তার কাছে তখন একটা দামি পেন্টিংও ছিল। তো এই লোক আসলে পালাচ্ছিল। একটা মারাত্মক দামি পেন্টিং চুরি করে সে স্কুটারে করে পালানোর চেষ্টা করছে। ঠিক তখনই কাশিম নামের এক এলাকার গুন্ডা তার দলবল নিয়ে এসে লোককে চারপাশ থেকে ঘিরে ধরে। কাশিম তাকে বলে, ওই ছবিটা দে বলছি। কিন্তু লোক কি আর শোনার পাত্র? সে তো পাত্তাই দিল না। কাশিম তখন বন্দুক দেখিয়ে প্রায় মেরেই ফেলতে চেয়েছিল। আর লোক ঠিক সেই মুহূর্তে একটা ব্রেক কষে স্কুটারটা এমনভাবে ঘোরালো যে কাশিমের দলবল অন্যদিকে ছিটকে পড়ল। আর লোক চোখের পলকে হাওয়া। কাশিম আর তার লোকেরা অনেকক্ষণ ধরে তাড়া করেও তাকে ধরতে পারে না। লোক ওদেরকে আচ্ছা করে বোকা বানিয়ে একটা চলন্ত ট্রেনে উঠে পড়ে। এই যে লোক, সে আসলে একজন নামকরা আর্কিওলজিস্ট, কিন্তু তার কাজকর্মের ধরনটা একটু অন্যরকম। মানে সে গতানুগতিক নিয়মকানুন মানে না। তো ট্রেনে ওঠার পর লোক একটা স্বপ্ন দেখছিল, যেন সে একটা সোনার মুখোশ খুঁজে পেয়েছে। কিন্তু যেই না তার ঘুম ভাঙে, সে দেখে তার সামনে অ্যাসিম নামের একটা মেয়ে দাঁড়িয়ে। মেয়েটা আবার মুচকি হেসে লোককে বলে, ঘুমালে তুমি কিন্তু অনেক কথা বলো। তারপর সে ওই পেন্টিংটার ব্যাপারে জিজ্ঞাসা করে। লোক অবশ্য মুখের ওপর অস্বীকার করে দেয়। আসিম তখন তার সাথে লোকগুলোকে ইশারা করতেই তারা এসে লোককে ধরে ফেলে আর পেন্টিংটা ছিনিয়ে নেয়। কিন্তু লোকও ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে আসিমের লোকদের আচ্ছা করে ধোলাই দিয়ে আসিমের মুখোমুখি হয়। দুজনের মধ্যেই পেন্টিংটা নিয়ে অনেক টানাটানি হচ্ছিল। এক ফাঁকে লোক সেটা ছিনিয়ে নিয়ে ট্রেনের ছাদের উপর দিয়ে দৌড়াতে লাগে। এরপর সে সেখান থেকে এক জায়গায় লাফ দিয়ে নেমে যায় আর তার বন্ধুকে ফোন করে তাকে ওখান থেকে নিয়ে যাওয়ার জন্য বলে। এরপর গল্পের সিন চলে যায় লন্ডনে। সেখানে আমরা দেখি শার্লিকে। তার একটা ছেলে আছে যার নাম থমাস। তো শার্লি তখন আপ্রাণ চেষ্টা করছিল থমাসকে নিজের কাছে রাখার জন্য, মানে কাস্টাডি আর কি। কিন্তু তার যে আগের স্বামী হ্যারোল্ড, সে কিছুতেই রাজি হচ্ছিল না। কাজ শেষে শার্লি যখন বাড়ি ফেরে, তখন দরজায় বহুদিন পর নিজের ভাই লোককে দেখে সে রীতিমতো অবাক হয়ে যায়। কারণ গত বেশ কয়েক বছর ধরে লোকের সাথে শার্লির কোনো যোগাযোগই ছিল না। শার্লি অবাক হয়ে জিজ্ঞাসা করে, হঠাৎ কি মনে করে আসা হলো? লোক জানায় সে এমনি বোনের সাথে দেখা করতে এসেছে। শার্লি তখন তার ভাইকে ডিভোর্স আর ছেলেকে নিয়ে লড়াইয়ের কথা বলে। তারপর কথায় কথায় বলে তাদের বাবা মারা গেছেন 10 বছর হলো, আর তারপর থেকেই সেই সব অ্যাডভেঞ্চার ছেড়ে একটা শান্তশিষ্ট জীবন বেছে নিয়েছে। লোক মুচকি হেসে বলে, তুই যতই চেষ্টা করিস না কেন, মনে মনে তুই এখনো আমাদের পুরনো দিনের অ্যাডভেঞ্চার অবশ্যই মিস করিস। আর এতদিনে আমাকে মিস করিসনি? এমন টুকটাক কথার ফাঁকে লোক এক সুযোগে মিউজিয়াম থেকে একটা দামি পেন্টিং চুরি করে দৌড় দেয়। শার্লি তো এটা দেখে হতভম্ব এবং তারপর সে লোকের পিছে ধাওয়া করে। লোক গাড়িতে উঠে পড়লেও শার্লি তার সাথে গাড়িতে ওঠে, কারণ যে কোনোভাবেই হোক শার্লিকে ওই ছবিটা ফেরত নিতেই হবে। তা না হলে তার চাকরি তো যাবেই, সেই সাথে পুলিশ কেস তো ফ্রি। পুলিশের তাড়া খেয়ে লোক গাড়িটা একটা বড় ট্রাকের ভেতরে ঢুকিয়ে দেয়। সেখানে দেব আর মার্ফি নামের লোকের আরও দুজন সঙ্গী অপেক্ষা করছিল। মার্ফি পেন্টিংটা পরীক্ষা করতে লাগে। শার্লি এই দুজনকে দেখে বুঝতে পারে লোক আবার নতুন কোনো গুপ্তধনের ধান্দায় নেমেছে। লোক তাকে বোঝানোর চেষ্টা করে যে তাদের জন্মই হয়েছে অ্যাডভেঞ্চারের জন্য, পারিবারিক বন্ধনে আটকা পড়ার জন্য না। ঠিক তখনই মার্ফি জানায় ছবিটা নকল। এই কথা শুনে লোক তার বোনের রাগ ভাঙানোর জন্য তাকে সরি বলতে শুরু করে। আর কথা বলতে বলতে তার কাছে এসে হঠাৎ একটা স্প্রে ছিটিয়ে শার্লিকে অজ্ঞান করে দেয়। যখন শার্লির জ্ঞান ফেরে, সে দেখে পার্কের একটা বেঞ্চে সে ওই নকল ছবিটা নিয়ে বসে আছে। অগত্যা সে ছবিটা মিউজিয়ামে ফিরিয়ে নিয়ে যায়। সেখানে অফিসার জামাল তাকে লোকের ব্যাপারে জেরা করে। শার্লি সোজা সাপটা জানিয়ে দেয় তার ভাই এই ছবিটা চুরি করেছে, তাই সে তার পিছু করে সেটা ফিরিয়ে এনেছে। জামাল তখন বলে, সিসিটিভি ফুটেজে আমরা সবটাই দেখেছি, কিন্তু লোক এখন কোথায় সেটাই আমি জানতে চাই। আমি জানলে আমি তো আগেই পুলিশকে জানিয়ে দিতাম, কারণ তার ভাইয়ের অপদার্থতার জন্য তাকে বারবার বিপদে পড়তে হচ্ছে। এদিকে চুরি যাওয়া পেন্টিং ফেরত পাওয়ার পরেও শার্লিকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এরপর সে যখন তার ছেলে থমাসের সাথে দেখা করতে যায়, হ্যারোল্ড তাকে বাধা দেয়। আসলে হ্যারোল্ডও জেনে গেছে যে শার্লির চাকরি হারিয়েছে, আর এখন ছেলের কাস্টাডির মামলায় সেই সুবিধা পাবে। এই কথা শুনে শার্লির মন ভেঙে যায়। সে রেগে গিয়ে সোজা লোকের আস্তানায় হাজির হয়। সেখানে লোক তার দলবল সহ কি করবে তার প্ল্যানিং করছিল। শার্লি রেগে গিয়ে বলে, তোর জন্য আমার চাকরি গেছে, এখন আমি থমাসের কাস্টাডিও পাবো না। লোক তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু তখন শার্লি লোকের টিমের এক অপরিচিত লোককে দেখে। তারপর সে তার পরিচয় জানতে চায়। লোকটি তাকে বলে তার নাম ওয়েন, আর সে লোকের সাথে ফাউন্টেন অফ ইয়ুথ খুঁজছে।
সেই সাথে সে লোকের একজন স্পন্সরও, মানে এই অভিযানে টাকা পয়সা দিচ্ছে আর কি। আসলে তার লিভার ক্যান্সার হয়েছে, সে শীঘ্রই মারা যাবে এবং সে বিশ্বাস করে যে ফাউন্টেন অফ ইয়ুথের পানি পান করলে সে একদম সুস্থ হয়ে যাবে, আর এই জাদুকরি পানি যে কাউকে অমর করে দিতে পারে। শার্লি বলে তার বাবাও এই ঝর্ণা সম্পর্কে জানতেন, কিন্তু তিনি কখনো এটি খুঁজে পাননি, কারণ এরকম কোনো ঝর্ণা আসলেই বাস্তবে নেই। এই কথা শুনে লোক বলে যে মহাভারতের মতো অনেক পুরনো বইপত্রে এই নাম উল্লেখ আছে। সে একদম নিশ্চিত যে এই ঝর্ণা পৃথিবীতেই কোথাও লুকিয়ে আছে, আর এর সূত্র হলো প্রোটেক্টর ওপাত নামের একদল শিল্পী। তারা বিশ্বজুড়ে 6টা ছবির মধ্যে এই ঝর্ণার আসল ঠিকানা লুকিয়ে রেখেছিল। তারা তাদের মধ্যে 5টা আবিষ্কারও করে ফেলেছে। এই 5টা থেকে তারা একটা করে অক্ষরও খুঁজে পেয়েছে, কিন্তু এখন ষষ্ঠ এবং শেষ, মানে লুসিটিয়ানার আঁকা যে ছবিটা লোক মিউজিয়াম থেকে চুরি করেছিল সেটা আসল ছিল না। শার্লি বলে তোমরা যে পেন্টিংটার কথা বলছো লুসিটিয়ানার আঁকা, তার আসল ছবিটা বহু বছর আগেই একটা জাহাজে ডুবে গেছে এবং যে কারণে জাদুঘরে নকল পেন্টিং রাখা হয়েছিল। এটা শুনে ওয়েন বলে যদি তুমি এটা খুঁজে পেতে সাহায্য করো তাহলে আমি তোমাকে বাচ্চাটার কাস্টাডি পাইয়ে দেব। কিন্তু শার্লি তাকে পাত্তা না দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। রাতে দেখা যায় লোক সেই ডুবে যাওয়া জাহাজের ব্যাপারে পড়ছিল। তখন সে তার পাশে পারফিউমের গন্ধ পেয়ে বুঝতে পারে আসিম তার আশেপাশে আছে। আসিম বলে যে জিনিসটার পেছনে তুমি পড়েছ সেটা খুঁজে বের করে মানুষের কোনো উপকারে আসবে না। লোক তখন মজা করে বলে কিন্তু তুমি আমাকে একটা কিস করে উপকার করতে পারো। আসিম তখন উঠে দাঁড়ায় আর বন্দুক দেখিয়ে লোককে হুমকি দিচ্ছিল যে সে যা করছে সেটা যেন বন্ধ করে দেয়, এতে তার ভালো হবে। তারপর সে সেখান থেকে চলে যায়। পরের দিন থমাস যখন তার গানের ক্লাসে প্র্যাকটিস করছিল, শার্লি তার প্র্যাকটিস দেখতে সেখানে আসে এবং লুকও এসে ওই জাহাজের ব্যাপারে আবারও জিজ্ঞাসা করে, কারণ সে ওটা খুঁজে পায়নি। শার্লি সাহায্য করতে রাজি হয় না। তারা যখন কথা বলছিল তখন থমাস এসে লুকের সাথে দেখা করে। সে লুকের কাছে তার নতুন অ্যাডভেঞ্চারের ব্যাপারে জিজ্ঞাসা করে। লুক তাকে বলে যে শার্লিও এখন তাদের সাথে কাজ করবে। এটা শুনে থমাস বলে আমাকেও তোমাদের সাথে নিয়ে চলো। এরপর সে তার গানের প্র্যাকটিসে ফিরে যায়। এর পরের সিনে দেখা যায় লুক শার্লির সাহায্যে সেই জাহাজটা অবশেষে খুঁজে বের করে ফেলেছে। ওয়েনের টিমের কিছু ডুবুরি পানির নিচে গিয়ে অনেক বেলুন দিয়ে জাহাজটা বেঁধে উপরে তুলে আনে। তারপর লুক এবং শার্লি জাহাজের ভেতরে যায়। সেখানে তারা একটা বাক্সের ভেতরে আসল পেন্টিংটা খুঁজেও পায়, কিন্তু ততক্ষণে আসিম ও তার দলের সাথে এখানে এসে হাজির। যখন এই দুই ভাই বোন সেখান থেকে বেরিয়ে আসার জন্য তৈরি হচ্ছিল তখন আসিমের লোকেরা তাদের ঘিরে ফেলে। আসিম ছবিটা চাইছিল, কিন্তু লুক সেটা দিতে রাজি হয় না। তাদের মধ্যে লড়াই শুরু হয়। লুক আসিমের সাথে আসা লোকদের একে একে মারতে শুরু করে, কিন্তু তারপর আসিম শার্লির মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে ছবিটা দিতে বলে। শার্লিও বলে তাকে ছবিটা দিয়ে দিতে, কিন্তু লোক ছবিটা দেয় না। সে বলে ও তোমাকে মারবে না, কারণ আসিম প্রোটেক্টর অফ পাথের একজন সদস্য, ও শুধু ছবিটা চাই আর কিছুই না। এটা শুনে শার্লি আসিমকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এদিকে জাহাজের বাইরে থাকা বেলুনগুলো এক এক করে ফেটে যায় আর পুরো জাহাজটা পানিতে ডুবে যেতে শুরু করে এবং দুই ভাই বোন কোনোভাবে সাঁতরে উপরে উঠে আসে। এরপর ওয়েনের টিম তাদের উদ্ধার করে আর এখন তাদের কাছে আসল পেন্টিংটাও আছে। এরপর দেখা যায় সমুদ্র থেকে ফেরার পর হ্যারল্ড শার্লিকে ফোন করে বলে তাকে কয়েকদিনের জন্য টোকিওতে যেতে হবে। তাই শার্লি কি ততদিন পর্যন্ত থমাসের যত্ন নিতে পারবে? শার্লি জিজ্ঞাসা করে তুমি কি ওয়েন কাভারের কোম্পানিতে চাকরি পেয়েছো, এবং সে হ্যাঁ বলে উত্তর দেয়। শার্লি বুঝতে পারে যে ওয়েন তার দেওয়া কথা রেখেছে। একই সাথে সে খুব খুশি যে এখন থেকে থমাস তার সাথেই থাকবে। এদিকে লুক আর তার টিমের কাছে এখন মোট 6টা অক্ষরই আছে। এই অক্ষরগুলো অ্যানালাইসিস করে পেন্টিংটা যেখানে পাওয়া গেছে সেই অনুসারে ম্যাপে বসিয়ে একটা পথ তৈরি করা হলো, কিন্তু এতেও তারা কোনো ক্লু খুঁজে পেল না। তারপর অক্ষরগুলো একসাথে করে একটা শব্দ তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং তারা উইকেট শব্দটা পেল। কিন্তু উইকেটের কি হবে, এটা কি কোনো ক্লু হতে পারে, এটা তারা বুঝতে পারছিল না। আর তারপর শার্লির মনে পড়ে যে এই সব পেন্টিংটা 16 শতাব্দীর পুরনো। এটা তখনকার সময়ের কথা যখন রাজা জেমস রাজত্ব করতেন এবং তার বিশেষত্ব যে তিনি স্কটল্যান্ডের ষষ্ঠ এবং ইংল্যান্ডের প্রথম রাজা ছিলেন। আর তার লেখা বাইবেলের নাম ছিল উইকেট। তার মানে পরবর্তীগুলো নিশ্চয়ই উইকেট বাইবেলে লুকিয়ে আছে। লুক জিজ্ঞাসা করে তুমি কি জানো এই উইকেট বাইবেল কোথায় পাওয়া যাবে? কিন্তু ঠিক তখনই জামাল তার টিম নিয়ে সেখানে এসে উপস্থিত হয় আর সবাইকে অ্যারেস্ট করে। জামাল শার্লিকে বলে তুমি আমাকে বলেছিলে তোমার ভাইয়ের কথা জানার সাথে সাথেই তুমি আমাকে জানাবে, কিন্তু এখন তো দেখছি তুমিও তার সাথী। তারপর সে লুকের চুরি করা ছবিগুলো দেখে বলে তুমি তোমার বাবার নাম কলঙ্কিত করতে কিছুই বাদ রাখোনি। জামাল তার কথা শেষ করতে পারে না, কারণ তার আগে আসিম সেখানে এসে লুকের টিমের সাথে সাথে জামালের পুরো টিমকে গান পয়েন্টে নিয়ে নেয়।
কাসিম লুককে বলে যে সে জামালের টিমকে ফলো করেই এখানে পৌঁছেছে। লুক তখন আর কোনো উপায় না পেয়ে কাসিমের সাথে একটা ডিল করে। সে বলে, তুমি এখানকার সব পেন্টিংগুলো রাখো আর এগুলো তুমি অনেক দামে বিক্রি করতে পারবে, কিন্তু তার বিনিময়ে আমার টিমের বাকিদেরকে যেতে দাও। কাসিম লুকের ডিলে রাজি হয় আর লুকের টিমকে সেখান থেকে যেতে দেওয়া হয়। লুক তখন পেন্টিংগুলো এনে দেওয়ার ভান করে, কিন্তু তখনই হঠাৎ পুলিশ এবং কাসিমের টিমের মধ্যে মারামারি শুরু হয়। এলোপাথারি গুলি চলতে শুরু হয় আর এই সুযোগ কাজে লাগিয়ে লুক সেখান থেকে তার দলবল নিয়ে নৌকায় করে পালিয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই অস্ট্রিয়ার কাছাকাছি একটা জাদুঘরের বাইরে লুক আর তার দলের বাকি সদস্যরা অপেক্ষা করছিল, আর লুক শার্লিকে সাথে নিয়ে ভেতরে যাচ্ছে। অন্যদিকে থমাস আর ওয়েনও বাইরের একটা রেস্টুরেন্টে বসেছিল। কথায় কথায় থমাস ওয়েনকে জিজ্ঞাসা করে, আপনি আসলে কতটা ধনী? আপনার কি নিজের বিমান আছে? ওয়েন বলে, তোমার ধারণার থেকেও বেশি। আমার একটা চার্টার্ড প্লেন আছে, আর তার চেয়েও বড় একটা বিমানও আমার আছে। আর এটা শুনে তো থমাস বেশ অবাক হয়ে যায়। এদিকে জাদুঘরের ভেতর লুক আর শার্লি উইকেট বাইবেল পরীক্ষা করতে শুরু করে। কিছুক্ষণ পর মার্ফি তাদের জানায় আসিম এখানে চলে এসেছে। আমরা আসিমকে দেখতে পাই, সে তার দলের সাথে লুককে খুঁজছে। লুক মার্ফিকে বলে, ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি। আর সে আসিমকে খুঁজতে বাইরে আসতেই দেখে আসিম আসলে তার পেছনে দাঁড়িয়েছিল। লুক বলে, আমি সরি যে তোমাকে জাহাজে সেদিন একা রেখে এসেছিলাম। আসিম লুকের দিকে একটা বন্দুক এবং একটা ছুরি তাক করে তাকে জিজ্ঞাসা করে, এবার বলো তুমি কোনটা দিয়ে মরতে চাও? বেশ, আর কি। দুজনের মধ্যে শুরু হয় তুমুল এক লড়াই। লড়াইয়ের এক পর্যায়ে লোক বুদ্ধি করে আসিমকে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে দেয়, কিন্তু আসিমের বাকি টিমও সেখানেই ছিল। তাই লোক দ্রুত শার্লির কাছে ফিরে আসে। সে মার্ফিকে বলে প্ল্যান বি নিয়ে কাজ করতে হবে, কারণ এখন আর তারা মেন গেট দিয়ে বের হতে পারবে না। তারপর লুক আর তার টিম জাদুঘরের নিচে থাকা একটা ম্যানহোলের ঢাকনা বোমা মেরে উড়িয়ে দিয়ে সেখান দিয়ে শহরের অন্য এক জায়গায় এসে বের হয়। আর সেখানে মার্ফি তাদের জন্য আগে থেকেই গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। আর এভাবে তারা বাইবেলটা নিয়ে পালিয়ে আসতে সক্ষম হয়। ফিরে এসে তারা বাইবেলটা দুইবার স্ক্যান করে, কিন্তু এবারও তারা কোনো ক্লু পাচ্ছিল না। স্ক্যান করার পর তারা শুধু 9 সংখ্যার একটা নম্বর পায়, কিন্তু তারা বুঝতে পারছিল না এই সংখ্যাগুলো দিয়ে তারা আসলে কি করবে। যখন সবাই হতাশ হয়ে বসে পড়ে, থমাস বলে, এটা কোনো সাধারণ সংখ্যা না, এর ভেতর একটা মিউজিক্যাল নোট আছে। সে এই 7টি সংখ্যার মধ্য থেকে মিউজিক্যাল অ্যালফাবেট বেছে নিয়ে তার ল্যাপটপে একটা সুর তৈরি করে বাজায়। মার্ফি সুরটা সম্পর্কে সার্চ করে জানতে পারে যে এই সুরটি ওয়াটার অফ 7 ওয়ান্ডারস অফ থেকে নেওয়া, দ্য ডেজার্ট সং। আর এই গানটা আসলে প্রাচীন বিশ্বের সপ্তাহ্যগুলোকে নিয়েই বানানো হয়েছিল। তখন তারা পেন্টিংগুলো থেকে পাওয়া মানচিত্রের সাথে সপ্তাহ্যের মানচিত্র মিলিয়ে দেখে, আর সেখানে দেখা যায় পেন্টিংগুলো থেকে পাওয়া অক্ষরগুলোর সাথে 6টা জায়গার মিল দেখা যাচ্ছে, আর শেষ অক্ষরটা মিলেছে পিরামিডের সাথে। এটা দেখে তারা বুঝতে পারে ফাউন্টেন অফ ইউথটি আসলে পিরামিডের ভেতরেই আছে। এদিকে আসিম তখন তাদের দলের সিনিয়র লিডারের সাথে দেখা করে। লিডার যখন জানতে পারে লোক আর তার দলেরা মিশরে পৌঁছেছে, সে বলে এবার ওদেরকে থামানো কঠিন হবে, কারণ 400 বছরে প্রথমবারের মতো কেউ এত কাছাকাছি পৌঁছেছে। এটা বলে সে আসিমকে একটা বিশেষ চাবি দেয় আর বলে, তুমি জানো এখন কি করতে হবে। অন্যদিকে তখন লোক এবং তার দল পিরামিডের কাছে পৌঁছে গেছে, যেখানে তাদের সাথে ওয়েনের অনেক লোক ছিল যাদের নিরাপত্তার জন্য আনা হয়েছিল। অন্যদের বাইরে রেখে লুক, শার্লি, ওয়েন এবং থমাস একজন অধ্যাপকের সাথে পিরামিডের ভেতরে যায়, যেখানে সেই অধ্যাপক পিরামিডের ভেতরে থাকা গোপন পথ সম্পর্কে সবাইকে বলছিল। কিন্তু যখন সে বুঝতে পারে লুক আর তার দল আসলে এখানে এসেছে অন্য উদ্দেশ্যে, তখন সে রেগে চলে যায়, কারণ সে পিরামিডের কোনো ক্ষতি করতে দিতে চায় না। ওয়েনের লোকেরা তখন পিরামিডের ভেতরে থাকা একটা দেওয়াল ভেঙে এক গোপন পথ খুঁজে বের করে। ভেতরে যাওয়ার পর তারা সেখানে অনেক বড় এবং ভারী একটা পাথর দেখতে পায়। প্রথমে তারা ভাবে হয়তো এটাকে নাড়াতে হবে, কিন্তু এটা এতটাই ভারী ছিল যে অনেক লোক একসাথে চেষ্টা করেও পাথরটাকে একটু নড়াতে পারে না। ওয়েন তখন ঠিক করে পাথরটাকে তারা বোমা মেরে উড়িয়ে দেবে, কিন্তু শার্লি তার এই প্ল্যানে একদমই রাজি হয় না। কিন্তু তখন থমাস সেখানে ড্রামের মতো কিছু একটা দেখতে পায়, আর সে ওই একই সুর বাজাতে শুরু করে যেটা সে তার ল্যাপটপে বাজিয়েছিল। এবং তখন দেখা যায় এখানকার ছাদে অনেক বড় বড় কিছু পাইপ লাগানো ছিল, যেগুলো দিয়ে এই শব্দ চারপাশে ভাইব্রেট করছিল। লুক পাথরের উপর লাগানো বিশাল ঘন্টার দিকে ইশারা করে এবং শার্লি সেটাতে আঘাত করলে সাথে সাথেই দেখা যায় সেই বিশাল পাথরটা বাতাসে ভেসে উঠেছে। আর এতক্ষণ ধরে যেটা সবাই মিলে সরাতে পারছিল না, এবার শার্লি এক হাত দিয়ে এই পাথরটাকে সরিয়ে দেয়। এটা কোনো জাদুর থেকে একটুও কম ছিল না। পাথর সরে যেতেই নিচে একটা লিফট ছিল, যার উপর ওরা 4 জনই উঠে দাঁড়ায়, আর লিফট ধীরে ধীরে নিচে নামতে শুরু করে। এদিকে পিরামিডের বাইরে তখন জামালের লোকেরা সেখানে পৌঁছে ওয়েনের লোকদের হারিয়ে পিরামিডের ভেতর ঢুকে পড়ে। আসিমও তখন সেখানে এসে হাজির। জামাল বলে, আমরা কি একই দলে? আসিম বলে,
মনে তো হচ্ছে তাই। এদিকে লোক আর তার দল একটি সুড়ঙ্গে প্রবেশ করে, ওই যে সুড়ঙ্গ মুভির মাসুদের মতো। আর সেখানকার দেওয়ালে অনেক রকম জিনিস লেখা ছিল, যেখানে ঝর্ণার কথাও উল্লেখ করা হয়েছে। এবং তারা বুঝতে পারে যে কেউ এই জাদুকরি পানি পান করলে বিনিময়ে তাকে তার সবচেয়ে প্রিয় জিনিসটা ত্যাগ করতে হবে। সামনের রাস্তা বন্ধ। শার্লি দেওয়ালে একটা লাল বলের মতো জিনিসের চাপ দেয় আর সামনের পথ খুলে যায়। চিচিং ফাক। কিন্তু সেখানে ছিল এক বিরাট খাদ। কিন্তু দেখতে দেখতে দেওয়ালের ভেতর থেকে সিঁড়ি বের হয়ে আসতে শুরু করে, আর সেই সিঁড়িতেই নিচে নামার পর অবশেষে তারা ঝর্ণার সামনে এসে পৌঁছায়। ওয়েন লুককে বলে, যাও তুমি প্রথমে পানি খাও। কিন্তু লুক প্রথমে যেতে চাইল না। সে বলে, আমার একমাত্র কাজ ছিল তোমাকে এখানে পৌঁছে দেওয়া, আমি সেটা করেছি, এবার তুমি পানি খাও। কিন্তু ওয়েন আসলে মনে মনে ভয় পাচ্ছিল, কারণ সে ভাবছিল যে পানি পান করলে যদি কোনো বিপদ হয়, এজন্যই সে চাচ্ছিল যেন লুকের উপর দিয়েই বিপদটা যাক। কিন্তু লুক কিছুতেই যেতে রাজি হচ্ছিল না। তখন ওয়েন তার দিকে বন্দুক তাক করে, আর এবার সে নিজের ব্যাপারে সত্যি কথা বলে। আসলে তার কোনো ক্যান্সার হয়নি, সে অমর হওয়ার জন্যই এখানে এসেছে, এটা বলে সে লুককে গুলি করে আর তাকে পানি খেতে বাধ্য করে। লুক বাধ্য হয়ে পানিতে নামে, আর অবাক করা বিষয়, যখনই তার রক্ত পানি স্পর্শ করে তখনই সেখানে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। চারপাশ থেকে পানি লুককে ঘিরে ফেলে আর তাকে বাতাসে ভাসিয়ে তোলে। কিছুক্ষণের মধ্যেই লুকের ক্ষত একদম সেরে যায়। ওয়েন তাকে লক্ষ্য করে আরও বেশ কয়েকটা গুলি চালায়, কিন্তু লুকের তাতে কিছুই হয় না। কিন্তু যখন লুক পানি পান করতে যায়, তখন সে তার চোখের সামনেই দেখতে পাচ্ছিল যদি সে পানি পান করে তাহলে সে অমর হয়ে যাবে, কিন্তু শার্লি আর থমাস বুড়ো হয়ে মারা যাবে। মানে হলো অমর হতে হলে তাকে তার সবচেয়ে মূল্যবান জিনিসটাকে হারাতে হবে। লুক এটা দেখে আর পানি পান করে না। ওয়েন এটা দেখে তাকে জিজ্ঞাসা করে, তুমি পানি পান করলে না কেন? লুক বলে, কারণ এটা তোমার জন্য। আমি ভেতরে গিয়ে তোমাকে দেখলাম যে এটা সত্যিই কাজ করে, আমার শুধু এতটুকুই কাজ ছিল। ওয়েন এবার সাহস করে পানিতে নামে আর তার হাতের একটা জায়গা কেটে রক্ত পানিতে ফেলে, যেমন লুকের ক্ষেত্রে হয়েছিল। ওয়েনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটল। ঝর্ণার পানি তাকেও চারিদিক থেকে ঘিরে বাতাসে ভাসিয়ে তোলে। কিন্তু যেহেতু সে নিজেকেই সবচেয়ে বেশি ভালোবাসে, তাই পানি পান করলে তাকে নিজেকেই উৎসর্গ করতে হবে। কিন্তু সেটা বুঝতে না পেরে অমরত্ব পাওয়ার লোভে পানি পান করে ফেলে। ঠিক সেই সময়ে আসিমও সেখানে এসে হাজির হয়। সে বৃদ্ধের দেওয়া চাবি দিয়ে ঝর্ণাটি বন্ধ করে দেয়। আসলে এই চাবিটি ঝর্ণা বন্ধ করার জন্যই তৈরি করা হয়েছিল। এদিকে পানি খাওয়ার কারণে ওয়েন তখন বুড়ো হতে শুরু করে আর সেখানেই মারা যায়। লোক যখন খেয়াল করে ঝর্ণাটা বন্ধ হয়ে যাচ্ছে, সে সাথে সাথে চার্লি এবং থমাসকে নিয়ে বাইরে বের হয়ে আসতে শুরু করে। আসিমও তাকে শেষ মুহূর্তে বাঁচিয়ে নেয়, আর এইভাবেই ঝর্ণায় যাওয়ার সব রাস্তা বন্ধ হওয়ার আগেই তারা বাইরে বের হয়ে আসে। বাইরে আসার পর অফিসার জামাল তাদের সবাইকে ছেড়ে দেয়, কারণ সেসব পেন্টিংগুলো ফেরত পেয়েছে। আর সমস্ত দোষ ওয়েনের উপর চাপিয়ে দেয়, কারণ জামালও বুঝতে পেরেছিল আসলে লুক আর তার পরিবার শুধুমাত্র অ্যাডভেঞ্চার আর পৃথিবীর রহস্যগুলো নিয়েই ইন্টারেস্টেড, তাদের অন্য কোনো লোভ নেই। বাইরে আসার পর আসিম লুককে বলে সে যেন না বুঝেই আবার যে কোনো অ্যাডভেঞ্চারে নেমে না পড়ে। তারপর সে লুককে একটা কিস করে আর সেখান থেকে চলে যায়। লুক এসে তার দলের সাথে দেখা করে, আর তারা সবাই এখনও ঠিকঠাকই ছিল। বাড়ি ফেরার সময় লুক শার্লির সাথে আরেকটা নতুন অ্যাডভেঞ্চারের কথা বলছিল। তখন থমাস বলে, আমার কাছে একটা আইডিয়া আছে। আর এখানেই আমাদের আজকের সুন্দর গল্পটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের এই অ্যাডভেঞ্চারমূলক গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আল্লাহ হাফেজ।